আসসালামু আলাইকুম সবাই। আমরা আগেই আমাদের এক চাচ্চুর ঘটনা শুনছিলাম। আজকে সেই চাচ্চু আমাদের মাঝে উপস্থিত। আজকে তারই আরেকটি ঘটনা তার নিজের মুখে শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উত্তরা থেকে বলছি, ফায়দাবাদ। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2018 সালের ঘটনা। আমি তখন ভার্সিটিতে 8 9 সেমিস্টারে পড়তেছিলাম। তো আমাদের একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে ওয়েডিং প্ল্যানারের একটা গ্রুপ। আমরা অনেক জায়গায় যেতাম, যে জায়গায় গিয়ে বিয়ের অনুষ্ঠানগুলো করতাম, বিয়ের অনুষ্ঠানে নানা রকম প্রোগ্রাম করতাম। তো সেই মোতাবেকই আমাদের একটা প্রোগ্রাম পড়ে, সেটা হচ্ছে কালীগঞ্জের তুমুলিয়াতে। তো তুমুলিয়াতে একটা খ্রিস্টান ফ্যামিলির একটা বিয়ের একটা অনুষ্ঠানের কাজ আমার ওপর পড়ে। সেই বিয়ের কাজ করতে যাই। তো টাইমটা ছিল শীতকাল, শীতকাল সম্ভবত শীতকাল, হ্যাঁ শীতকাল ছিল সময়টা। আমার একটা বাইক ছিল, বাইক দিয়ে আমি সেই বাসায় যাই, যে বিয়ের আর কি কাজগুলো সবগুলো কমপ্লিট করি। কমপ্লিট করার পর দেখা গেল যে রাত 2টা 2:30টার মতো বেজে যায় সবগুলো কাজ কমপ্লিট করার। তো ওই বাসার যে আন্টি আন্টি আমাকে বলল যে, বাবা রাত তো অনেক হয়ে গেল, তো আমাদের বাসায় থেকে যাও তুমি, এত রাতে বাসায় যাওয়াটা ঠিক হবে না। কিন্তু একটা কথা বলে রাখি, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তো আম্মু অনেক চিন্তা করে আমাকে নিয়ে। তাই আমি আর কি ওই চিন্তা ভাবনা থেকে বললাম যে না, ওই জায়গা থেকে বেশি দূর না আমার বাসা, এই 40-45 কিলো। তো আমি বাইক দিয়ে সুন্দরভাবে চলে যাবো আর কি। তো আন্টিকে আমি সামহাও ম্যানেজ করি, খুব ভালোভাবেই তাকে ম্যানেজ করি। তো আন্টি বললো, বাবা তুমি সাবধানে বাসায় যেও। তো আপনারা হয়তোবা চিনবেন, কালীগঞ্জ তুমুলিয়া থেকে নাগরী, নাগরী দিয়ে ভিতরে আপনার তেরমুখ দিয়ে আটিপাড়া দিয়ে ফায়দাবাদ আসা যায়। তো আমি সেই নাগরী থেকে রওনা দিই ঠিক 2টা 45, রাত 2টা 45 আমি রওনা দিই। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটা খুবই নিরিবিলি। আর তখন তো আরো বেশি, কি চাচ্চু? হ্যাঁ, 2018 সাল কিন্তু ওই টাইমে প্রচুর নিরিবিলি ছিল। হ্যাঁ, আর প্রচুর গাছপালা, মানে দিনের বেলা যেত একটা ভয় ভয় লাগতো। তো আমরা আবার ফিরে যাই চাচ্চুর কাছে। ধন্যবাদ। তো আমি ঠিক 2টা 45-এ আমি আর কি রওনা দিই বাসা থেকে, তুমুলিয়া থেকে রওনা দিই। তো বাইপাস হয়ে আমি আর কি মেইন রোড দিয়ে উঠি না, পারলে আমি পুবাইল হাইওয়ে দিয়ে আর কি একদম টঙ্গী দিয়ে আমি বাসায় আসতে পারতাম, কিন্তু না, আমি চিন্তা করলাম যাই। আমি হ্যাঁ ছোট থেকে একটু ডান পিটে ছিলাম, তাই একটু চাইলাম একটু একটু চিল করি আর কি, বাইক নিয়ে যাই। গ্রামের রাস্তাঘাটগুলো একটু এনজয় করি, শীতকালের রাত খুব মজা করি। তো আমি তুমুলে দিয়ে আসতেছিলাম, এর মধ্যে নাগরী পার হলাম। নাগরী পার হওয়ার পর প্রচন্ড শীত। কুলুখোলা ব্রিজের আগে একটা বটতলা আছে, এই বটতলাতে একটা চায়ের দোকান রাতে খোলা থাকে এখনো। যদি আপনারা চান দেখতে, আপনারা যেতে পারেন উলুখোলাতে সেই বটতলায়। তো সেই বটতলার ওই জায়গায় একটা মুরব্বী একটা দোকান খুলে রাখছিল। তো ওই জায়গায় আমি চা খাওয়ার জন্য যাই। তো মুরব্বী আমাকে দেখে বলে যে, এত রাতে বাবা তুমি কোথা থেকে আসলা? তো আমি তাকে বললাম যে, চাচা আমার তো একটা কাজ ছিল, তুমুলিয়াতে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, ওই জায়গাতে আমি গিয়েছিলাম আর কি, বিয়ের অনুষ্ঠানের এইসব কাজ করতে আর কি। আমি তাকে ডিটেলসটা আর কি বললাম। তো ওনাকে বললাম যে চা বানান, চা খাবো। তো এর মধ্যে আমি আর কি একটু বাসায় ফোন দিলাম, ফোন দিয়ে কথা টথা বললাম। তো চাচাকে খেয়াল করলাম যে উনি 2টা চা বানাইছে। আমি বললাম, চাচা আমি তো একজন, 2টা চা। কই তুমি এত রাতে আসছো একা? আমি বলি, হ্যাঁ আমি তো একা আসছি। পরে বলতেছে, কই তুমি এত রাতে একা কিভাবে আসলা তমুলিয়া থেকে? আমি বললাম, না আমার তো কোনো সমস্যা হয় না। কয় না বাবা, এত রাতে তো এই একা এই রোড দিয়ে কেউ আসা যাওয়া করে না ওইরকম। আমি বললাম, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। তো
বললো আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি যে তোমরা দুইজন, এই জন্য আমি তোমার জন্য 2টা চা বানাইছি। তো যাই হোক, ওই জায়গা থেকে আমি চা খেয়ে রাস্তা ধরে ফিরলাম। তো আর একটু সামনের দিক দিয়ে মঠবাড়ি নামক একটা জায়গা আছে। এই মঠবাড়ি খ্রিস্টান পাড়া, ওই জায়গায় খ্রিস্টানদের কবরও দেওয়া হয়, ওই জায়গায় একটা ক্রাইস্ট চার্চ আছে। তো রাতের দৃশ্যটা অপরূপ ওই জায়গায়। ওই জায়গায় দাঁড়ায় একটু ভিডিও করলাম, আমি কি করলাম, মূলত ঘটনাটা আমার এই জায়গা থেকে স্টার্ট শুরু হলো। কিছুক্ষণ যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার বাইকের পিছনে কেউ দৌড়াচ্ছে, কিন্তু আমি নিজের মনকে বললাম না, হয়তো বা অন্য কিছু, কিন্তু না। আমি বাইকের মিটারে চেক করলাম যে বাইক আমার দৌড়াচ্ছে 42-45, কিন্তু অনেক ভার ভার মনে হচ্ছে আমার কাছে, যে কিছু একটা হয়তো বা আমার এই করতেছে, মানে আটকানোর চেষ্টা করতেছে। আমি কিছু মনে করলাম না। ওই মঠবাড়ির মোড় থেকে আমি রায়ের দিয়া পর্যন্ত আসলাম। রায়ের দিয়া বাজারের আগে আরেকটা মোড় আছে, তো এই মোড় পর্যন্ত আসলাম। প্রথম দিন আমার এরকম মনে হলো যে কিছু একটা আটকে গেল। তো প্রথম দিন আমার সাথে এরকমই ঘটলো। সেম দ্বিতীয় দিন আমি এই রোডটা ধরে আসলাম। আসার সময় সেই দিন আমার মানে বাস্তব, সেটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করা না করা। তো আমি যখন বাইকটা চালাচ্ছিলাম তখন ডান সাইডে আমি একটু খেয়াল করলাম, দেখলাম সাদা কাপড় পরা একটা পুরো একটা মহিলা হাতে ভর দিয়ে চলে। আপনারা অনেকে দেখে থাকবেন গ্রামগঞ্জে হাতে ভর দিয়ে, হ্যাঁ হাতে ভর দিয়ে চলে, এরকম ভাবে হাঁটতেছে। আমিও বাইক চালাচ্ছি, সেও হাঁটতেছে, কিন্তু এটা তো ইম্পসিবল ব্যাপার। সেই টাইমে আমার বাইকের স্পিড ছিল মিনিমাম 45-50। কিভাবে সে আমার সাথে সামঞ্জস্য রেখে হাঁটতেছে আমার মাথায় কাজ করলো না। এই শীতের রাতে তারপর এরকম মহিলা কোথা থেকে আসলো আমার মাথায় কাজ করলো না। তারপর যাই হোক, আমি আর কি সোজা দৃষ্টি রেখে আর কি বাইকটা চালানো শুরু করলাম। তো আস্তে আস্তে তেরমুখ ব্রিজের কাছাকাছি আসলাম। এই জায়গায় সে একটু ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পর একটা চা খেলাম, চা খেয়ে আস্তে আস্তে বাসার দিকে আসলাম। তো এই ছিল আর কি মূলত ওই তুমুলিয়ার এই ঘটনাটা। তো অনেকে এই ঘটনাটা বিশ্বাস করতে চায় না বা করে, তবে আপনারা যদি চান, তবে এই তুমুলিয়া থেকে নাগরি হয়ে মঠবাড়ির যে রোডটা আছে একদম রাইট দিয়ে বাজার পর্যন্ত, যদি রাত 2টা-2:30টার দিকে আসেন, অবশ্যই আপনারা এই ঘটনাটা উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ। তো এই ছিল আমাদের ফার্স্ট ঘটনা। খুবই ধন্যবাদ আমাদের চাচুকে, খুবই সুন্দর একটা ঘটনা শুনেছে। তো বিষয়টা একদম আজব, মানে আজব বললেই চলে। একজন বুড়ি হাঁটতেছে ওইটাও একটা বাইকের সাথে, যে বাইকটা 40-45 স্পিডে চলতেছে। 40-45 কিন্তু কম না। আর এই একটা টাইম, মানে ওই জায়গাটা এত মানে নিরিবিলি, যে কেউ মানে নর্মাল একজন বুড়িকে দাঁড়ায় থাকতে দেখলেও ভয় পাবে। তো খুবই মানে আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা কি কিরকম একটা সিচুয়েশন। তো এই ছিল আমাদের ফার্স্ট ঘটনা। তো আমরা কি নেক্সট ঘটনায় যাব? হ্যাঁ। তো চলেন নেক্সট মেডিকেলের একটা ঘটনা চাচ্চুর মুখ থেকে শুনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমার নেক্সট যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একটা ঘটনা। এটা একদম বাস্তব একটা ঘটনা। তো ঘটনাটা হচ্ছে 2015-16 সালের দিকের ঘটনা। 2015-16 সালের ঘটনা। তো কোনো একটা কারণে আমি ওই জায়গায় রক্ত দিতে যাই, একটা মুমূর্ষু রোগীকে রক্ত দিতে যাই। তো রক্ত দেওয়া শেষ, ফ্যামিলির সাথে আমি খুব ভালোভাবে, তারা আমাকে ট্রিট করলো, খাওয়া দাওয়া করলাম। তো তারপর আমার মাথায় আসলো যে ঢাকা মেডিকেল কলেজ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা মেডিকেল কলেজ। এই যেহেতু মর্গ আছে, প্রতিদিন এই জায়গায় লাশ আসে, কত কি, তাই না?
তো আমার মর্গ দেখার খুব ইচ্ছা জাগলো আর কি। আমি আজকে আমি মর্গ দেখবো, এরকম আর কি একটা ইন্টেনশন আমার মাথার ভিতরে কাজ করে। তো যাই হোক, রক্ত দেওয়া শেষে আমি বললাম যে যাই, তাহলে আজকে একটু মর্গ দেখে আসি। তো আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ওরকম কিছুই চিনি না, আমার জীবনের ফার্স্ট আমি ঢাকা মেডিকেল কলেজ যাই। দ্য সেম টাইম আমি জরুরি বিভাগ, যেটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের আপনার একদম উত্তর পাশে, উত্তর পূর্ব পাশে যেই গেটটা আছে, গেট দিয়ে ঢুকলে, আমি তখন চিনতাম না আসলে এই গেটটা দিয়ে আমি ঢুকি। তো ঢোকার পর এক পর্যায়ে দেখলাম যে আমার একটু ওয়াশরুমে চাপ পেয়েছে। ওয়াশরুমে চাপ পাওয়ার কারণে আমি টয়লেট খুঁজতেছিলাম আর কি। কিন্তু এত বড় মেডিকেল, আমি টয়লেট খুঁজলাম। তাও দু একজনকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ এই জায়গায় টয়লেট, কোন জায়গায় টয়লেট খুঁজে নিতে হবে? তো ওনারা বললো একটু সামনের দিকে গিয়ে যান, টয়লেট খুঁজে পাবেন। তো আমি গেলাম একা একা, আস্তে আস্তে যেতে যেতে দেখি যে কোনো মানুষ নেই, যে একদম নিরিবিলি। তো গেলাম, যাওয়ার পর টয়লেট খুঁজেও একদম ভাঙাচোরা। ঢাকা মেডিকেল কলেজ তো জানি সরকারি একটা কলেজ, তো পরিবেশটা একটু অন্যরকম। যাই হোক, তো যাওয়ার পর আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ করে আমি ডান সাইডে তাকাই। আমি তখনও জানি না যে এটা হচ্ছে একটা মানে আহ, একটা কি বল, হসপিটালের একদম ইমার্জেন্সি বিভাগ যেটা থাকে, এটা যে ইমার্জেন্সি বিভাগ সেটা আমি জানি না যে আমি ইমার্জেন্সিতে প্রবেশ করছি। আচ্ছা, তো হঠাৎ যখন আমি ডান সাইডে তাকালাম, তাকানোর পর দেখলাম যে তিনটা ডেড বডি। তো আমার ভিতরে একটু কাঁপন দিয়ে উঠলো যে আমি কোথায় আসলাম। মানে জিনিসটা একটু ভাবলেই কিরকম শরীরের লোম খাড়ায় যায়, গোজবাম্পস হয়। যে আমি একটা জায়গা দিয়ে প্রবেশ করলাম, ওই জায়গায় আমি আমার কাজ শেষ করার পর ডান সাইডে হঠাৎ করে, আপনি ভাবেন যে একটু মানে যে একটা জায়গায় খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপারটা, প্রচুর। আপনি গেলেন একটা জায়গায়, হঠাৎ করে আপনি ডান সাইডে তাকায় দেখলেন লাশ দুই তিনটা। এটা কিরকম একটা, আর কেউ ওয়াশরুম থেকে বের হয়। তাও ওয়াশরুম থেকে। যাই হোক, ওই দিন আর কি সন্ধ্যা হয়ে যায়। তো আমার আর কি ওই দিন আর কি মর্গ আর কি দেখা হয় না। তো এর কিছুদিন পর আমার বন্ধুর ভাই মাদ্রাসায় মারা যায়। তো মাদ্রাসায় মারা যায়, আমি নামটা বললাম না মাদ্রাসার, তবে এটা খিলক্ষেতের ওদিকের একটা মাদ্রাসা। তো ওর দুই তিন দিন আমরা খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজির পর আর কি ওর লাশ আমরা কোথাও খুঁজে পাই না। তারপরে একটা ডোবা থেকে আর কি ওর লাশটা আমরা খুঁজে বের করে দিই। ঠিক আছে, তো ডোবা থেকে লাশটা খুঁজে বের করার পর এটা পোস্টমর্টমের জন্য আর কি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। ওই দিনই হচ্ছে আমার আর কি ফার্স্ট আর কি মর্গ দেখা। হ্যাঁ, তো যাওয়ার পর ওই আমাদের ছোট ভাইটার আর কি পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম ওই দিনে আর কি ফার্স্ট আমি ডোম দেখে, পোস্টমর্টম ঘর দেখে, মানে একটা শিহরণ জাগে শরীরের মধ্যে। ওই জায়গাটার মধ্যে আপনারা যখন যাবেন, অজান্তে আপনার শরীরের মধ্যে একটা শিহরণ জাগবে। একদম নিরিবিলি একটা পরিবেশ, আর ওই জায়গায় লাশ গোসল করানো হচ্ছে, একটার পর একটা লাশ আসতেছে, মানে আহাজারি কান্না এক একজনের। যাই হোক, তো ভয়ের ব্যাপার বলতে গেলে ভয় তো লাগে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে ওই জায়গায় কিরকম একটা নির্মম একটা ঘটনা ঘটে, কত কত শত শত লাশ আসে ওই জায়গায়, দিনে শত শত লাশ। এই জিনিসটা খুব ব্যথা দেয় মানুষের মনে। তো যাই হোক, আমি ঘটনায় ফিরে যাই। সেই জায়গায় ওই ছোট ভাইটাকে পোস্টমর্টমের পর গোসল টোসল করি আর কি, ওকে বক্সিং করা হয়। তো বক্স আপ করানোর পর একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি যে আমরা এলাকায় নিয়ে আসবো। তো এলাকায় নিয়ে আসার জন্য আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করি। তো অ্যাম্বুলেন্সের মধ্যে ছিলাম আমি, আমার বন্ধু,
আর হচ্ছে বন্ধুর বড় ভাই, আর সবাইকে আমরা আর কি অন্যভাবে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করি। তো প্রতিমধ্যে আমরা যখন কুড়িল বিশ্ব রোডটা পার করি, অ্যাট দ্যাট টাইম আমার কাছে মনে হলো যে বক্সটা কিরকম একটু কাঁপাকাঁপি করতেছে। আমার কাছে মনে হয়েছে এটা আমার ভুলও হইতে পারে, কারণ সারাদিন ওই জায়গায় ছিলাম, মনের ভুলও হতে পারে। আমি একবারে আহ, দিয়ে বলতেছি না যে হয়তো বা অন্য কিছু, কিন্তু না, সেম দ্বিতীয়বার আমার বন্ধু বলতেছে, আচ্ছা তুই কি কোনো শব্দ পাইতেছিস? মানে উনিও মানে হ্যাঁ, পাইছে। হ্যাঁ, ও টের পাইছে। ও বলতেছে আমার, তুই কি কোনো শব্দ পাইতেছিস? আমি বললাম কিসের শব্দ? ও বলতেছে যে একটা ঠক 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 শব্দ। তখন আমি বলতেছি যে এটা তো আমি আরো 2বার পাইছি ঠক ঠক শব্দটা। পরে ও বলতেছে যে আচ্ছা জিকির টিকিট কর, ক্লাস যেহেতু আছে জিকির টিকিট কর। আমি একে ওরে বললাম, সেম আবার তৃতীয়বার এরকম ঠক 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 ঠক। এইবার তো ভিতরে ভাই কাঁপ দিছে, সত্যি কথা বলতে। এটা যে কেউই মানে একটা ভয়ের বিষয়, হ্যাঁ, একটা লাশ লাশ, হ্যাঁ, 2-1 দিনের একটা লাশ ঠক 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 এরকম করতেছে। দেন আমরা ড্রাইভারকে বলি যে ভাই একটু চাপান, চাপায় রাখেন, আমরা একটু একটু রেস্ট নেই। তো বর্তমানে তো বিমানবন্দরের এই দিক দিয়ে একদম পরিষ্কার করে ফেলাইছে, লা মেরিডিয়ান থেকে বিমানবন্দরের এই পর্যন্ত একদম পরিষ্কার, কিন্তু ওই সময় এইদিকে পুরা বনের মতো ছিল। এটা কত সালের দিকে বলবো? এটা 2015, ও 14, অনেক আগে। ওই টাইমে 14-15 টাইমে আমরা জানি যে ওই টাইমে ওই জায়গাটাও নিরিবিলি ছিল। একদম নিরিবিলি, একদম নিরিবিলি। হ্যাঁ, ওই জায়গায় এমনিতেও এই আপনার এই রেডিসন থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত এই রোডটা একটু সমস্যা, রাতের বেলা হ্যাঁ, অনেক সমস্যা। আমি শুনছিলাম। তো যাই হোক, ওই জায়গা থেকে আমরা বের হই। বের হওয়ার পর গাড়ি থামানোর পর ড্রাইভারকে বলি আমরা একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর আপনি যান। তো থামাইলাম, দৌড় করলাম সবাই, ওরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে আমরা বাসায় আসি। এরপর আর কি আমাদের আর তেমন কিছু হয়নি, বাট ওই যে ঠকঠকানি যে একটা আওয়াজ, এটা এখনো আমাদের মনে দিয়েছে, কে ঠক ঠক করলো আসলে এটা নিয়ে। তো খুবই সুন্দর একটা ঘটনা শোনাইলো। আমাদের ঢাকা মেডিকেল কলেজ আমাদের মানে সবাই আর কি চিনি এই কলেজের, আর আমরা সবাই জানি মানে মৃত লাশবাহী গাড়ি মানে ওইটার ভিতরে কিন্তু অনেক 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 কিছু ঘটে। তো ওইটারই একটা সাক্ষী আমাদের চাচ্চু হইছে। তো আমরা কি নেক্সট ঘটনায় যাবো চাচ্চু? হ্যাঁ, আমার লাস্ট একটা ঘটনা। হ্যাঁ, তো আমরা লাস্ট ঘটনাটা চাচ্চুর মুখ থেকে শুনি। আমার লাস্ট ঘটনাটা হচ্ছে রেডিসন থেকে এই এয়ারপোর্ট এর মধ্যখানের ঘটনা। আচ্ছা, আমি ঘটনা প্রথম থেকে বলি আর কি, আমার সাথে যেভাবে ঘটছে সেভাবে বলি। তো তখন আমি মিরপুরের একটা জায়গায় আর কি ছোটোখাটো একটা জব করতাম। তো ওই দিন আর কি কাজটা শেষ করার পর আমার একটু বেশি রাত হয়ে যায়। সময়টা ছিল আর কি রোজার মাস, পবিত্র মাস ছিল আর কি। তো ঠিক 2টা-2:30টার দিকে আমার এক মামা, সেও মিরপুরে কাজ করতো, তো আমাকে ফোন দেয় যে তুই কোথায়? তো আমি বললাম যে হ্যাঁ আমি মিরপুরে আছি। চল তাইলে আমরা এলাকার দিকে যাই। আমি বললাম ঠিক আছে চলো যাই। তো সে বললো যে তাহলে তুই মিরপুর স্টেডিয়ামের এই জায়গায় থাক, আমি আসতেছি তোকে পিক আপ করে এই জায়গায় আমরা দুজনে একসাথে বাইক দিয়ে চলে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি মিরপুর স্টেডিয়ামে যেয়ে দাঁড়ায় রইলাম। মামা আসলো, মামা আমাকে পিছনে উঠানোর পর আমরা আর কি যাওয়া শুরু করলাম বাসার দিকে। তো ঠিক আমরা রেডিসনটা পার হওয়ার পর যে বিশ্ব রোড, আগে এটা বিশ্ব রোড ছিল, এখন এটা ফ্লাইওভার হয়েছে এদিক দিয়ে। আগে এদিক দিয়ে আপনার এই মধ্য বাড্ডার দিকে যাওয়ার জন্য রেল ক্রসিংয়ের একটা রোড ছিল আগে, কিন্তু বর্তমানে এই জায়গায় ফ্লাইওভার হয়েছে। তো যাই হোক, এই মেইন রোড দিয়ে আমরা
আসতেছিলাম। তো যেই আমরা বিশ্ব রোডটা পার হই, হঠাৎ করে পিছনে একটা দেখলাম অ্যাম্বুলেন্সের একটা গাড়ি। অ্যাম্বুলেন্সের গাড়ি আমি মামাকে বললাম, মামা অ্যাম্বুলেন্সটা হয়তো বা রোগী আছে বা কোনো বিপদের আছে, তো আমরা একটু সাইড দিয়ে দিই, ও আগায় যায়। তো আমরা বাইকটা সাইড করে অ্যাম্বুলেন্সটাকে সাইড দিলাম, অ্যাম্বুলেন্সটা আমাদের আগে চলে যায়। তো দেখলাম অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে ধীর গতিতে যাওয়া শুরু করলো। তো ওই রোডটা কিন্তু অনেক ফাঁকা থাকে, দিনের বেলা তো এমনি ফাঁকা থাকে, আর রাতে তো আরো ফাঁকা। প্রায় 80-90 স্পিডের মতো ছিল আমাদের বাইকের স্পিড দ্যাট টাইম। আমরা যখন যাচ্ছি, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পিছনে যে 2 দরজা থাকে, সেই দরজা 2টা খুলে গেল এবং ভিতরে স্ট্রেচারটা বের হয়ে গেল। ইনস্ট্যান্ট আমাদের বাইকের সামনে এসে পড়লো একদম। দ্যাট টাইম মামা একদম হার্ড ব্রেক করলো, করার সাথে সাথে ওই জায়গায় বাইকটা থেমে যায়। মানে বলা চলে যে আমাদের ভাগ্যটা ভালো ছিল না, তো ইনস্ট্যান্ট আমাদের ওই যে একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কারণ বাইক এরকম হার্ড ব্রেক করার কারণে কিন্তু অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। তো যাক, আল্লাহ পাক বাঁচাইলো। কিন্তু মামা আমাকে একটা জিনিস বললো যে এই অ্যাম্বুলেন্সের দরজা খুললো কে, ভিতরে কেউ নাই। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে অ্যাম্বুলেন্সের দরজাটা কিন্তু ভিতর থেকে লাগানো, ভিতর থেকে লক করা থাকে বা বাহির থেকেও লক করা থাকে। দরজা খুললো কে, আর স্ট্রেচারটাই বা ফেললো কে? হ্যাঁ, একটা প্রশ্ন রেখে যায় কিন্তু এই জায়গায়। তো তারপর মামাকে আমি বললাম যে মামা, এই জায়গায় থাকাটা হয়তো বেশি উচিত হবে না, আপনি বাইক স্টার্ট দেন। কিন্তু দেখলাম যে উনি একদম থ লেগে রয়েছে, মানে নড়াচড়াও করতে পারতেছে না। তো আমি ওনাকে বললাম যে মামা, আপনি এক কাজ করুন, পিছে বসেন, আমি বাইক চালাই। তো আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আর কি আমি হাউস বিল্ডিং একদম আমাদের উত্তরা জসিমউদ্দি পর্যন্ত আমাদের ওই অ্যাম্বুলেন্সটা আমাদের পিছিয়ে আসছিল। কিন্তু আমরা যখন হাউস বিল্ডিং এসে ব্রেক করি, তখন আর অ্যাম্বুলেন্সটাকে আমরা খুঁজে পাই। তো এটা আমার কাছে এখন পর্যন্ত রহস্যময় একটা জিনিস যে এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলো। কারণ এখন তো ওই বিশ্ব রোডের এদিক দিয়া আপনার এই ফ্লাইওভার করছে, আগে তো ছিল আপনার মাঝখান দিয়ে একটা রোড ছিল যে পারাপার করা যায়, গাড়ি ঘোড়া যেত। কিন্তু এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে হঠাৎ করে আসলো, কেই বা এই অ্যাম্বুলেন্সের দরজাটা খুললো, বা কীভাবে ভিতর থেকে স্ট্রেচারটা বের হলো। তো এই রহস্যটা আজও আমার কাছে রহস্য রয়ে গেল। জানি না এটা কি, যদি কেউ কারো কাছে এটার ব্যাখ্যা থাকে আমাকে প্লিজ জানাবেন। আর আমার কাছে আরও অনেক ঘটনা আছে, সত্যিকারের ঘটনা, ইনশাল্লাহ সামনের এপিসোডগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। তো এই ছিল আমাদের চাচ্চুর ঘটনা। জানি না কার কাছে কিরকম লাগছে, বাট ব্যাপারটা আপনারা তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজে ওই জায়গাটায় থাকবেন। আসলে শুনলে হয়তো বা মনে হইতেছে নর্মাল কিছু, বাট যার সাথে ঘটছে সে কিন্তু বলতে পারে জিনিসটা কি বা কিরকম লাগছে তার কাছে। তো সবাই আমাদের এরকম নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এরকম আরও নতুন নতুন ঘটনা আসবে ইনশাল্লাহ, এরকম নতুন নতুন আরও গল্প আসবে সপ্তাহে একদিন। আর আমাদের চাচ্চু আমাদের সাথে থাকবে। তো সবাই আমাদের পাশেই থাকুন।